আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নজমুন আরা বেগম। আজ আমি তোমাদের সাথে বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এর প্রথম অংশ নিয়ে আলোচনা করব। দৃশ্যটি লক্ষ্য করো। কি দেখছো তোমরা? দূর আকাশে তারাগুলো নিজ নিজ জায়গায় থেকে মিটমিট করে জ্বলছে। তারাগুলো কি স্থির? না, তারাগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে, যদিও তা আমরা বুঝতে পারি না। তারাগুলো একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে না কেন? তারাগুলো একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে না কারণ তারাগুলো একে অপরকে আকর্ষণ করছে। এই আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। এই চিত্রটি লক্ষ্য করো। দেখা যাচ্ছে কিছু বুদবুদ উপরের দিকে উঠে যাচ্ছে, এটি আবার নিচে এসে পড়ছে। একের পর এক বুদবুদগুলো উপরে উঠছে, আবার নিচে এসে পড়ছে। এমনটা কেন হচ্ছে? উপরের দিকে যাচ্ছে না কেন? উপরের দিকে যাচ্ছে না মহাকর্ষ বলের কারণে। আমাদের আজকের পাঠ মহাকর্ষ ও অভিকর্ষ। এই পাঠে আজ আমার আলোচ্য বিষয়গুলো হলো মহাকর্ষ ও মহাকর্ষ বল কি, নিউটনের মহাকর্ষ সূত্র ব্যাখ্যা করা, মহাকর্ষ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করা, অভিকর্ষ সম্পর্কে বর্ণনা করা, মহাকর্ষ ও অভিকর্ষের পার্থক্য করা এবং অভিকর্ষ ত্বরণ ব্যাখ্যা করা। এখানে কতগুলো বস্তু দেখা যাচ্ছে: গাছ, আপেল, মানুষ, পৃথিবী, চাঁদ, সূর্য। এই সবগুলো একে অপরকে টানে বা আকর্ষণ করে। উপরের সকল বস্তু একে অপরকে এক ধরনের বল দ্বারা আকর্ষণ। আমরা জানি নিউটন সাহেব আপেল গাছের নিচে বসেছিলেন। এমন সময় গাছ থেকে একটি আপেল মাটিতে পড়ল। তিনি মনে মনে ভাবতে লাগলেন যে আপেলটি মাটিতে পড়ল কেন, উপরের দিকে যায়নি কেন? অবশ্যই কেউ তাকে নিচের দিকে টানছে। চিন্তা ভাবনার পর তিনি এ সিদ্ধান্তে উপনীত হন যে শুধু পৃথিবীই নয়, মহাবিশ্বের সকল বস্তুই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে মহাকর্ষ বল বলে। শিক্ষার্থীরা, এ মহাকর্ষ কি কোনো নিয়ম মেনে চলে? আমরা এর আলোচনায় আসি। স্যার আইজাক নিউটন। আর পাশের চিত্রটি হচ্ছে সৌরজগতের চিত্র। কোন গ্রহটি সূর্যের কাছে? বুধ গ্রহটি সূর্যের সবচেয়ে কাছে। কোন গ্রহটির গতিবেগে বেশি? লক্ষ্য করো, বুধ গ্রহটির গতিবেগ বেশি। কোন গ্রহটি বড় এবং কোনটি ছোট? সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ। দুটি বস্তুকণার মধ্যকার আকর্ষণ বলের মান শুধু বস্তুদ্বয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে। এদের আকৃতি, প্রকৃতি কিংবা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। এই আকর্ষণ সম্পর্কে নিউটনের একটি সূত্র রয়েছে যা নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। লক্ষ্য করো, এখানে দুটি বস্তুকণা এ এবং বি দেয়া আছে। এরা একে অপরকে আকর্ষণ করে। কোন বস্তুকণার আকর্ষণ শক্তি বেশি? চিত্রের মাধ্যমে আমরা যেটি বুঝতে পারলাম, এ বস্তুকণার আকর্ষণ শক্তি বেশি। বস্তুকণা দুটি কি একই গতিবেগে ছিল? না, বি বস্তুকণার গতিবেগ বেশি ছিল। বস্তুকণা দুইটি কি আঁকাবাঁকা পথে একে অপরের কাছে এসেছে? না, বস্তুকণা দুইটি একটি সরল পথে একে অপরের কাছে এসেছে। তাহলে আমরা জেনে নেই মহাকর্ষ সূত্র কি। দুটি বস্তুকণার মধ্যকার এই আকর্ষণ বলের মান শুধু বস্তুদ্বয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে। এদের আকৃতি, প্রকৃতি কিংবা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না।
বস্তুর ভর বেশি হলে আকর্ষণ বলও বেশি হয়, আর এদের মধ্যকার দূরত্ব বেশি হলে আকর্ষণ বল কম হয়। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এ বল বস্তুকণাদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। মহাকর্ষ সূত্রের ব্যাখ্যা করছি। এখানে দুটি বস্তুকণা রয়েছে যাদের ভর m1 এবং m2। এদের মধ্যকার দূরত্ব হচ্ছে d। এদের মধ্যকার আকর্ষণ বল F। মহাকর্ষ সূত্র অনুযায়ী F সমানুপাতিক m1 ইন্টু m2, অর্থাৎ আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। আবার F সমানুপাতিক 1/d², অর্থাৎ এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সুতরাং এসব মিলিয়ে মহাকর্ষ সূত্র অনুযায়ী F সমানুপাতিক m1 ইন্টু m2 ডিভাইডেড বাই d², অর্থাৎ F সমান সমান g ইন্টু m1 ইন্টু m2 ডিভাইডেড বাই d²। এখানে এ g হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। একে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকও বলা হয়। এর অর্থ হচ্ছে 1 কিলোগ্রাম ভরের দুটি বস্তু 1 মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তা g এর সমান। g এর মান 6 ইন্টু 67 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। শিক্ষার্থীরা, মহাকর্ষ সূত্রানুসারে দেখা যায় যে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তুর ভরের গুণফল দ্বিগুণ হলে বল দ্বিগুণ হবে, ভরের গুণফল 3 গুণ হলে বল 3 গুণ হবে। আর নির্দিষ্ট ভরের দুটি বস্তুর দূরত্ব দ্বিগুণ করলে বল 1/4 হবে, দূরত্ব 3 গুণ করলে বল 9/1 হবে। মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। আমরা জানি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হয় মহাকর্ষ। সুতরাং দুটি বস্তুর একটি যদি হয় পৃথিবী, তখন তাকে কি বলবে? পৃথিবী কোনো বস্তুকে আকর্ষণ করলে তাকে মধ্যাকর্ষণ বলে, অর্থাৎ কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকেই বলা হয় মধ্যাকর্ষণ বা অভিকর্ষ। যেমন গাছের ফল মাটিতে পড়া, লাফ দিলে মাটিতে পড়া, ক্রিকেট বল উপরে উঠে আবার নিচে পড়া ইত্যাদি ইত্যাদি। এটি পৃথিবী। পৃথিবীর উপর কোনো বস্তু ছেড়ে দিলে এটি পৃথিবীতে এসে পড়ে। এই ঘটনাটিকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। আমরা জানি বল প্রয়োগ করলে কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়। প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে বলা হয় ত্বরণ। অভিকর্ষ বলের প্রভাবেও বস্তুর ত্বরণ হয়, আর এ ত্বরণকে বলা হয় অভিকর্ষ ত্বরণ বা মধ্যাকর্ষণজনিত ত্বরণ। যেহেতু বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, সুতরাং অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। নিচের ঘটনাটি লক্ষ্য করো। উপর থেকে একটি বল ছেড়ে দিলে এটি মাটিতে এসে পড়ে। বলটি পড়ার সময় গতিবেগের কি কোনো পরিবর্তন হয়েছে? শিক্ষার্থীরা, বলটি যে গতিতে পড়ছিল প্রতি সেকেন্ডে এর বেগ বৃদ্ধি পায়, অর্থাৎ প্রতি সেকেন্ড পরপর এর বেগ বৃদ্ধি পেতে থাকে। গতিবেগের এই পরিবর্তন কেন হচ্ছে? গতিবেগের এই পরিবর্তন হচ্ছে অভিকর্ষ বলের জন্য। বেগের এই পরিবর্তনের হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ।
অভিকর্ষ ত্বরণকে প্রকাশ করা হয় জি প্রতীক দ্বারা। অভিকর্ষ ত্বরণ জি এর মান কিসের উপর নির্ভর করে? পৃথিবীর উপর একজন বালকটিকে পৃথিবী কোন দিকে টানছে? বালকটিকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে। এম হচ্ছে বালকের ভর। বালকের উপর প্রযুক্ত অভিকর্ষ বল হচ্ছে এফ। আমরা জানি এফ ইকুয়াল টু এম জি, অর্থাৎ বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। আর এই বড় হাতের এম, এটি হচ্ছে পৃথিবীর ভর। পৃথিবীর ভর নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়, এর জন্য এটিকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়েছে। পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ কেন্দ্র থেকে পৃথিবীর বিভিন্ন স্থানের দূরত্ব বোঝানো হয়েছে, এটি হচ্ছে ডি। মহাকর্ষের সূত্র অনুসারে এই অভিকর্ষ বল এফ ইকুয়াল টু জি ইন্টু বড় হাতের এম ইন্টু ছোট হাতের এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। একটু আগে বলের পরিমাপ থেকে আমরা পেয়েছি অভিকর্ষ বল ইকুয়াল টু ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ এফ ইকুয়াল টু এম জি। এই দুটি সমীকরণকে একত্র করলে আমরা যে সমীকরণটি পাই সেটি হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু বড় হাতের জি ইন্টু বড় হাতের এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এই বড় হাতের জি ও বড় হাতের এমকে পরিবর্তন করা যাবে না, কারণ বড় হাতের জি হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক, একে বলা হয় বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। আর বড় হাতের এম হচ্ছে পৃথিবীর ভর, যা নির্দিষ্ট। তাহলে কোনটি পরিবর্তনশীল? এখানে দেখা যাচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব অর্থাৎ ডি এর মান পরিবর্তনশীল। তাহলে অভিকর্ষ ত্বরণ জি এর মান কিসের উপর নির্ভর করে? অভিকর্ষ ত্বরণ জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। যেহেতু জি এবং পৃথিবীর ভর এম ধ্রুবক, তাই অভিকর্ষ ত্বরণ এর মান পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব ডি এর উপর নির্ভর করে। সুতরাং জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, অর্থাৎ জি এর মান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়ে থাকে। অভিকর্ষ ত্বরণ জি এর মান বিভিন্ন স্থানে যে বিভিন্ন রকম হয়ে থাকে তা এখন ব্যাখ্যা করছি। পৃথিবী কি সম্পূর্ণ গোলাকার? না, পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, এর উত্তর ও দক্ষিণ দিকে একটু চাপা। এটি হচ্ছে পৃথিবীর উত্তর মেরু, এটি হচ্ছে বিষুবীয় অঞ্চল, আর এটি হচ্ছে মেরু অঞ্চল, এটি হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। কেন্দ্র থেকে এটি হচ্ছে বিষুব অঞ্চলের ব্যাসার্ধ, আর পৃথিবীর কেন্দ্র থেকে এটি হচ্ছে মেরু অঞ্চলের ব্যাসার্ধ। কেন্দ্র থেকে এটি হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের ব্যাসার্ধ। এই তিন অঞ্চলের আর বা ব্যাসার্ধ কি সমান? না, তোমরা লক্ষ্য করো বিষুব অঞ্চলের ব্যাসার্ধ সবচেয়ে বেশি, এরপর দেখা যাচ্ছে ক্রান্তীয় অঞ্চলের ব্যাসার্ধ এবং এরপরে রয়েছে মেরু অঞ্চলের ব্যাসার্ধ। এই তিন অঞ্চলের জি এর মান অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু জি ইন্টু এম ডিভাইডেড বাই আর স্কোয়ার অনুসারে বিষুব অঞ্চলের অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্রান্তীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর মেরু অঞ্চলে জি বা অভিকর্ষ ত্বরণ এর মান 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হিসাবের সুবিধার জন্য আমরা পৃথিবীতে জি এর আদর্শ মান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে থাকি। আমরা জানি পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে একটু চাপা, তাই পৃথিবীর ব্যাসার্ধও সমান নয়। যেহেতু অভিকর্ষ ত্বরণ পৃথিবীর ব্যাসার্ধ এর উপর নির্ভর করে, তাই অভিকর্ষ ত্বরণ সর্বত্র সমান হতে পারে না। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম, তাই সেখানে অভিকর্ষ ত্বরণ এর মান সবচেয়ে বেশি। মেরু অঞ্চলে
জি এর মান 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মেরু থেকে বিষুব অঞ্চলে ব্যাসার্ধ ক্রমশ বাড়তে থাকে। বিষুব অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি, এখানে অভিকর্ষ ত্বরণ এর মান কম। বিষুব অঞ্চলে অভিকর্ষ ত্বরণ এর মান 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর হিসাবের সুবিধার জন্য অভিকর্ষ ত্বরণ এর আদর্শ মান ধরা হয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর অর্থ হচ্ছে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। উপর থেকে ছুঁড়ে দেওয়া পাথর ও কাগজের টুকরা একসাথে মাটিতে পড়বে কি? এটি আমরা একটি পরীক্ষার মাধ্যমে দেখি। এখানে একটি পালক ও একটি ভারী কয়েন দেখা যাচ্ছে। একটি কাচের টিউবে এই পালক ও কয়েনটি দেখা যাচ্ছে। এখন কাচের টিউবটি বাতাসে পরিপূর্ণ। টিউবটি ঘুরিয়ে দিলে দেখা যায় কয়েনটি আগে নিচে পড়ে এবং পালকটি পরে নিচে পড়ে। কাচের টিউব থেকে এরপর বাতাস বের করা হচ্ছে। লক্ষ্য করো, এরপর যদি এই টিউবটিকে ঘুরিয়ে দেওয়া হয় তখন কয়েন এবং পালক একই সাথে নিচে পড়ছে। শিক্ষার্থীরা, এর ব্যাখ্যা করছি। বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, তাই কয়েন ও পালকের উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ একই। সুতরাং এদের একই সময়ে নিচে পৌঁছানো উচিত, কিন্তু বাস্তবে কয়েনটি পালকের আগেই নিচে পৌঁছায়। বাতাসের বাধার বিভিন্নতার কারণে এরূপ হয়। বাতাসের বাধা না থাকার কারণে পরবর্তীতে দেখা যাচ্ছে এগুলো একই সময়ে নিচে পৌঁছেছে। শিক্ষার্থীরা, মহাকর্ষ ও অভিকর্ষ সম্পর্কিত আলোচনার পর তোমাদের মূল্যায়নের জন্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন। প্রথম প্রশ্ন, মহাকর্ষ বল বস্তুকণাদ্বয়ের কেন্দ্রের সংযোজক রেখা বরাবর ক্রিয়া করে, বস্তুকণাদ্বয়ের ভরের উপর নির্ভর করে, বস্তুকণাদ্বয়ের আকৃতি ও মাধ্যমের উপর নির্ভর করে। সঠিক উত্তরটি হবে 1 ও 2 অর্থাৎ খ, কারণ মহাকর্ষ বল বস্তুকণাদ্বয়ের আকৃতি ও মাধ্যমের উপর নির্ভর করে না। দ্বিতীয় প্রশ্ন, বিষুব অঞ্চলে জি এর মান কত? বিষুব অঞ্চলে জি এর মান 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তৃতীয় প্রশ্ন, বস্তুকণাদ্বয়ের একটির ভর দ্বিগুণ করলে মহাকর্ষ বল দ্বিগুণ হবে। চতুর্থ প্রশ্ন, বস্তুকণাদ্বয়ের দূরত্ব দ্বিগুণ করলে মহাকর্ষ বল হবে 1/4। এখন কিছু প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন করছি, উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নাও। মহাকর্ষ বলতে কি বোঝায়? এ মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলই হচ্ছে মহাকর্ষ। পরবর্তী প্রশ্ন, অভিকর্ষ বা মধ্যাকর্ষণ কাকে বলে? এ মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তা হচ্ছে মহাকর্ষ। দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয় এবং পৃথিবী যদি বস্তুটিকে আকর্ষণ করে তবে তাকে বলা হয় মধ্যাকর্ষণ বা অভিকর্ষ। পরবর্তী প্রশ্ন, অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায়? বল প্রয়োগে কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়, প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে বলা হয় ত্বরণ, আর অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণ হয়ে থাকে তাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। পরবর্তী প্রশ্ন, মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান কত? মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরের প্রশ্ন, মহাকর্ষ সূত্রটি কি? মহাকর্ষ সূত্রটি হল মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এ আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এ বল বস্তুকণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। মহাকর্ষ বল সমান সমান মহাকর্ষ বল F = G(m1)(m2) / d²। শিক্ষার্থীরা, আলোচনা এবং মূল্যায়নের পর তোমাদের বাড়িতে অনুশীলনের জন্য দুটি বাড়ির কাজ।
উদ্দীপকে লক্ষ্য করো, এখানে দুটি বস্তুর ভর দেখা যাচ্ছে। একটি বস্তুর ভর 150 কেজি এবং আরেকটি বস্তুর ভর 30 কেজি। এদের মধ্যকার দূরত্ব হচ্ছে 20 মিটার। প্রথম কাজ, মহাকর্ষীয় ধ্রুবক সমান সমান 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার বস্তুদ্বয়ের মধ্যকার আকর্ষণ বল নির্ণয় করো। দ্বিতীয় কাজটি হলো, নিউজিল্যান্ড, গ্রিনল্যান্ড এবং সিঙ্গাপুরে অভিকর্ষ ত্বরণ যথাক্রমে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.825 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং 9.781 মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্থানগুলো কোন কোন অঞ্চলে অবস্থিত কারণসহ উল্লেখ করো। শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ মহাকর্ষ ও অভিকর্ষ সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শোনার জন্য। বাড়ির কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করার মাধ্যমে আমার এই আলোচনাটি তোমরা আরও ভালোভাবে বুঝে নেবে। ভালো থাকবে সবাই। পরবর্তীতে এই অধ্যায়ের আরেকটি আলোচনা নিয়ে তোমাদের সামনে আমি আবার আসব। আল্লাহ হাফেজ।